দ্য চেঞ্জ মেকারে স্বাগত আপনাদেরকে। বদলে দিচ্ছেন সমাজ, পাল্টে দিচ্ছেন দেশ, পাল্টে দিচ্ছেন অর্থনীতি, সুনাগরিক হতে অন্যকে প্রভাবিত করছেন, এমন ইতিবাচক পরিবর্তনে যারা সক্রিয় তাদের নিয়েই দ্য চেঞ্জ মেকার। এক্সিম ব্যাংক দ্য চেঞ্জ মেকারের আজকের অতিথি জনাব ইমরান করিম, তিনি কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান। শিক্ষা জীবনে মেধাবী ছিলেন, উদ্যোক্তা হিসেবে আরও বেশি মেধার পরিচয় দিচ্ছেন। আমাদের আজকের অতিথি পরিবর্তনকে আলিঙ্গন করছেন, নতুন নতুন জায়গাতে বিনিয়োগের মাধ্যমে অনেক ভালো ফিডব্যাক আনছেন। ইমরান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্য চেঞ্জ মেকারে। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। ইমরান ভাই, আমাদের দেশে এই উপমহাদেশে যেটা দেখা যায় যে পারিবারিক ব্যবসাতে যখন কেউ আসেন, পারিবারিক ব্যবসাটা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মতে যাওয়ার পরে সফলতার থেকে চ্যালেঞ্জ বেশি থাকে। আমরা দেখেছি যে কনফিডেন্স গ্রুপে এই জায়গাটাতে খুব সিগনিফিক্যান্ট একটা গ্রোথ হয়েছে, সেখানে আপনি কিংবা আপনার সাথে যারা আছেন তারা বড় রোল প্লে করেছেন। এই জায়গাটা থেকে শুরু করি, অনেকগুলো সেক্টরে আপনারা ব্যবসা করছেন, 6টা সেক্টরের মতো যেটা আপনি বলছিলেন। এই জার্নিটার কোন অবস্থায় আছেন আপনারা এখন? আসলে এই জীবন তো কোনো ডেস্টিনেশন না, জীবন তো আসলে একটা জার্নি। তো জার্নির কিন্তু একটা ডেস্টিনেশন থাকে অবস্থায় আছে এটা বলা মুশকিল না। ডেস্টিনেশন আসলে আমাদের যেমন আমরা যদি প্রাতিষ্ঠানিকভাবে অর্গানাইজেশনালি বলতে চাই, তাহলে আমরা 2011-12 সালের দিকে একটা গোল সেট করেছিলাম। আমার মনে হয় সেই গোলটা আমরা 2020-21 সালে চিন্তা করেছিলাম যে আমরা অর্জন করে ফেলবো। আমরা 20-21 সালের মধ্যে ইনশাল্লাহ আমরা অর্জন করে ফেলেছি। তো সেই গোলগুলো ছিল যে আমরা আসলে যে ব্যবসাগুলোই করব, সে ব্যবসাগুলোর মধ্যে আমরা প্রথম 3 জন কোম্পানির মধ্যে একজন থাকবো, তা না হলে সেই ব্যবসাটা আমরা করব না। উই আর বেটার অফ সেলিং দ্যাট বিজনেস এট সাম পয়েন্ট। এটা ছাড়াও আমাদের একটা আশা ছিল যে এই সময়ের মধ্যে আমাদের একটা পার্টিকুলার রেভিনিউ স্ট্রিম হবে, এবং তার আমরা কি পরিমাণ লোককে আমরা এমপ্লয় করব, কোম্পানির ভ্যালুয়েশনটা কিরকম হতে পারে, এমপ্লয়ার অফ চয়েস হওয়ার আগ্রহ আমাদের ছিল। এবং সবসময় সমাজের এমনভাবে আমরা ব্যবসা করতে চেয়েছিলাম সামাজিকভাবে আমাদের কোম্পানিটি মানুষের কাছে একটা রেসপেক্টেড অবস্থায় থাকে। তো এই বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট কিছু আমাদের প্ল্যান ছিল, প্রোগ্রাম ছিল, সেগুলো আমরা অর্জন করেছি। সেগুলোকে যদি আপনি এখন গোল কিংবা টার্গেট বলেন, সেগুলো তো প্রত্যেকটা কোম্পানিরই থাকে। আমরা 10 বছর অন্তর অন্তর এরকম প্ল্যান করি। আপনি যেটা বললেন যে যেই জায়গাতেই আপনারা ব্যবসা করবেন টপ 3 কোম্পানিজের ভেতরে থাকবেন, আদারওয়াইজ ওখান থেকে আপনারা কুইট করবেন। আপনাদের 6টা পার্টিকুলার জায়গাতে, স্বতন্ত্র জায়গাতে আপনারা ব্যবসা করছেন। যেটা আপনি রেভিনিউর কথা বললেন, এমপ্লয়ার অফ চয়েস হতে চেয়েছেন, নিশ্চিতভাবেই কনফিডেন্স গ্রুপ তাদের কর্পোরেট গভর্নেন্স থেকে শুরু করে অনেকগুলো জায়গাতে লোকাল কোম্পানিজ শুধু না, একদম বিদেশি কোম্পানিদের সাথেও যদি স্ট্যান্ডার্ড ওয়াইজ কম্পেয়ার করা হয়, অনেকগুলো জায়গাতে গুণগতভাবে আপনারা খুব ইতিবাচক একটা জায়গাতে আছেন। আমি ওই জায়গাটায় আসবো যেটা আপনি বললেন যে যেখানেই থাকবেন টপ 3-র ভেতরে থাকবেন। এই জায়গাটাতে আপনার 6টা যে সেক্টরে বিজনেস করছেন, আপনাদের অল্প করে যদি আমাদের দর্শকদের সাথে একটু পরিচয় করিয়ে দেন আপনার 6টা কোম্পানি, এবং যেটা আপনারা বললেন যে প্রথম টপ 3-তে থাকতে চান, কোন জায়গাতে আছেন? আমাদের সবচেয়ে ওয়েল সার্কুলেটেড কোম্পানির নাম হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। সিমেন্ট কিন্তু আসলে আপনার একটা অলমোস্ট রিজিওনাল ব্যবসা। আপনি দেখবেন না যে ঢাকার সিমেন্ট খুব বেশি চিটাগাং এ যাচ্ছে, কিংবা চিটাগাং এর সিমেন্ট খুব একটা ঢাকায় আসতেছে। তো আমাদের যে চিটাগাং এর যে সিমেন্ট কোম্পানিগুলো আছে, তাদের মধ্যে আমরা প্রথম 2 জনের মধ্যে একটি। এটা ছাড়াও আমরা বর্তমানে ঢাকায় আরেকটি বৃহৎ সিমেন্ট ফ্যাক্টরি নির্মাণ করছি। আশা করি আমরা এটি 2023 সালের শুরুর দিকে আমরা নিয়ে আসতে পারবো, কিংবা 23 সালের মাঝামাঝি লেটেস্ট হতে পারে, যদি কোভিড আমাদেরকে খুব বেশি এফেক্ট করে। এটা ছাড়াও আমরা রং উৎপাদনের সঙ্গে আছি। আপনারা এশিয়ান পেইন্টস ইন্ডিয়াকে অনেকেই চেনেন, স্টার প্লাস কিংবা বিভিন্ন ধরনের ডিশ টিভির আপনারা চ্যানেলে প্রায় ওদের অ্যাডভার্টাইজমেন্ট ওয়েল সার্কুলেটেড হয়। এদের সঙ্গে আমাদের একটি যৌথ উদ্যোগে একটি কোম্পানি আছে, এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এটি বাংলাদেশের 3য় বৃহত্তম পেইন্ট উৎপাদন কোম্পানি। এটা ছাড়াও আমরা ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে অনেক ব্যবসা করি। আমাদের এই সেগমেন্টের আওতায় প্রায় 6 থেকে 7টি ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে।
এই ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোতে আমরা স্টিল ইঞ্জিনিয়ারিং এর আওতায় স্টিল টাওয়ার, স্টিল পোল, স্টিল বিল্ডিংস, স্টিল ব্রিজেস, various kind of fitting fixtures and hardwares for various sectors, তারপর কংক্রিট পোল, ট্রান্সফর্মার, বিভিন্ন জিনিস আমরা এটার আওতায় বানাই। আমাদের একটা ফ্রন্ট এন্ডে ইপিসি সার্ভিস থাকে এবং ব্যাক এন্ডে এই প্রোডাক্ট গুলো আমরা ম্যানুফ্যাকচার করে থাকি। এটা ছাড়াও এই সেগমেন্টের আওতায় আমাদের প্রায় একটা লার্জ ড্রেজিং এন্ড রিভার ট্রেনিং অপারেশন আছে। সামগ্রিকভাবে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, এই সেক্টর গুলো মিলিয়ে উই ফিল উই মে বি দ্য লার্জেস্ট ইন দ্য কান্ট্রি। যে সেক্টর গুলোতে কিংবা যে মিনিস্ট্রি গুলোতে আমরা ব্যবসা করে থাকি এই সেক্টর গুলো নিয়ে, সেগুলো মনে করেন আপনার পাওয়ার, টেলিকমিউনিকেশন, রোডওয়েজ, এলজিডি, ফুড, এই সমস্ত। এটা ছাড়াও আমরা বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট আছি। আমাদের বর্তমানে 4টি আইপিপি কোম্পানি আছে, আমরা 400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। আমাদের 3টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে নর্থ বেঙ্গলে, রংপুর এবং বগুড়াতে, এবং একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে চিটাগাংয়ে। এটা ছাড়াও আমরা আরেকটি 600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের চেষ্টা করছি চিটাগাংয়ে, বঙ্গবন্ধু ইকোনমিক জোনে। আর এটা আমাদের টেলিকমিউনিকেশনও কিছু ব্যবসা আছে আমাদের। এই আপনার আমরা ইন্টারন্যাশনাল কল টার্মিনেশন, এই আইআইজি, এনআইএনআইএনএক্স, তারপর আইএসপি, টাওয়ার লাইসেন্স, এগুলো বিভিন্ন প্লেথোরা অফ লাইসেন্সেস আমাদের সেই কোম্পানির আওতার মধ্যে আছে। বিভিন্ন সেগমেন্টে আমরা আমাদের সেই দর্শন যেটি আছে প্রথম 3টি মধ্যে থাকার চেষ্টা করছি। এটা ছাড়াও আমরা ব্যাটারি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট আছি। ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি ম্যানুফ্যাকচারিং এ উই আর পারহ্যাপস লার্জেস্ট ইন দ্য কান্ট্রি। আমাদের এই সবগুলো ব্যবসার সমন্বয়ে আমরা বছরে প্রায় 4,500 কোটি টাকার মতো রেভিনিউ আমরা এই যে 2020-21-22 অর্থ বছরে আমরা অর্জন করতে পেরেছি, এবং আমরা প্রায় 7,000-এর মতো লোক আমরা এমপ্লয় করি। ইমরান ভাই, প্রথম দুটো ব্যবসার কথা যদি বলি, আপনি সিমেন্টের কথা যেটা বললেন, সিমেন্ট একসময় আমদানি করতে হতো, এখন আমরা রপ্তানি করি। এবং বিদ্যুৎ উৎপাদনের যে ব্যাপারটা আসলো, যে বিদ্যুৎ উৎপাদনে একটা সময় ছিল যে আমরা দুইজনই ঢাকা শহরে বসে কথা বলছি, আমরা কিন্তু অলমোস্ট ভুলে গিয়েছি যে লোডশেডিং কাকে বলে, একেবারেই বোঝা যায় না। এটা শুধু ঢাকাতে বলে না, আমি যখন গ্রামে যাই তখন আসলে লোডশেডিং ব্যাপারটা থাকেই না। ওই জায়গাটাতে আসলে প্রথম সিমেন্টের ব্যাপারটা যদি আসি, মাই কোয়েশ্চেন ইজ, যখন আমরা আমদানি করতাম এখন রপ্তানি করতে পারছি পুরো ইন্ডাস্ট্রি থেকে, এইটা তো আসলে একটা গর্বের ব্যাপার। এবং একই সাথে যে লোডশেডিং এর ব্যাপারটা যে একেবারেই নাই, এবং আপনারা যেভাবে পারমাণবিক বিদ্যুতের সামগ্রিকভাবে মিলিয়ে সরকারের এই পলিসিটা তো আপনাদের জন্য খুব সাপোর্টিভ হচ্ছে। জি, সিমেন্টের ক্ষেত্রে আগে প্রশ্ন করেছেন, সিমেন্টেরটা বলি। আমরা বাংলাদেশের সর্বপ্রথম প্রাইভেট সেক্টরে সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এর আগে বাংলাদেশে যেটি সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এন্টিটি ছিল সেটা সব সরকারি মালিকানাধীন ছিল। আমরা আসার পরে আরো অনেক কোম্পানি এসছে, এবং এখন সেক্টরটা কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ অবস্থানে আছে। আপনি এটা বলেছেন, এখান থেকে আমরা নিজেরা উৎপাদন করে বিদেশে রপ্তানি করছি। একটা নেট ইম্পোর্ট সিমেন্ট কান্ট্রি থেকে মার্জিনাল এক্সপোর্টের দিকে চলে যাওয়া অবশ্যই একটা গর্বের বিষয়। আমাদের শুধু আপনি জেনে খুশি হবেন, বাংলাদেশে একটি সিমেন্ট কোম্পানি নাম শাহ সিমেন্ট, they are using the largest equipments in the world for cement manufacturing. Single largest installation in the world of any cement manufacturing unit is in Bangladesh. তো সিমেন্ট সেক্টর আসলে বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে, এবং এটার কিন্তু আমরা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ গত 8-10 বছরে হচ্ছে, সেটা কিন্তু সমস্ত লোকাল সিমেন্ট দিয়ে হচ্ছে, বিদেশ থেকে কোনো সিমেন্ট আমদানি হচ্ছে না। বিদ্যুৎ সেক্টরের কথা যেটা আপনি বললেন, ইনসিডেন্টালি আমি বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও বাংলাদেশের প্রাইভেট সেক্টরে যে বিদ্যুৎ অ্যাসোসিয়েশন আছে, তো সেখানে আমরা we are extremely grateful to the current government and the honorable prime minister for her কি বলবো এটাকে আসলে, বাংলাদেশের মতো দেশে এরকম দূরদর্শী সম্পন্ন লোক থাকার মানে ইট ইজ she is herself a leader of different class. উনি যে সময় প্রাইভেট সেক্টরকে ইন্ট্রোডিউস করেছেন এই বিদ্যুৎ উৎপাদনের জন্য, ওই সময় যদি বাংলাদেশে এরকম ম্যাস হারে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাইভেট সেক্টরকে ইন্ট্রোডিউস করা না হতো এবং ওই সাহসী সিদ্ধান্তগুলো না নেওয়া হতো, তাহলে অবশ্যই লোডশেডিং বাংলাদেশ থেকে যেত না। আমরা এখন যেটা আপনি বলছেন, ঢাকা শহর বলেন কিংবা গ্রাম কিংবা প্রত্যন্ত অঞ্চলে বলেন, লোডশেডিং বোধহয় আমরা হয়তো কোনোদিনই দেখবো না,
এবং আমাদের জেনারেশনেই মনে হচ্ছে যে আমরা ওই যে আমরা কিন্তু একাধারে হারিকেন দিয়েও পড়েছি, মোমবাতি জ্বালিয়েও আমি পড়েছি, আমি জানি না আপনি পড়েছেন কিনা। আমি পড়েছি, তো বাট আপনি পড়েছেন এটা জানতাম না। আমার ধারণা ছিল যে আপনি এগুলো পড়েন নাই অথবা পান নাই। না 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 না, মোমবাতি আমিও পড়েছি। তো আমাদের এখন এই মোমবাতি, আমি যদি এখন আমার সন্তানকে বলি যে একসময় মোমবাতি দিয়ে পড়তে হতো, যদি সে বিশ্বাস করবে না। মোমবাতি জিনিসটা কি সেটার সঙ্গে সে পরিচিত না। মোমবাতি সে জানে হয়তো বিভিন্ন জায়গায় সুন্দর গন্ধের জন্য মোমবাতি এবং ইনসেন্স পোড়ানো হয়, মোমবাতি হারিকেন এগুলোর সঙ্গে তারা পরিচিত নয়। এটা বাংলাদেশের একটা আসলেই মানে উই হ্যাভ কাম সো ফার। না না, ইমরান ভাই, আমার এন্ড আসলে সিরিয়াসলি বাংলাদেশের কোয়েশ্চেন, মানে আসলে আপনি হারিকেন জ্বালিয়ে কখনো পড়তে হয়েছে? মোমবাতি জ্বালানেন বুঝলাম যে ইয়ে ছিল না, বাট কখনো হারিকেন জ্বালাতে হয়েছে? কেন হারিকেন জ্বালানোতে আপনি যদি, এটা তো অবাস্তব হবে, কারণ আমাদের দেশে যে আজকে থেকে 12 বছর আগেও তো বিদ্যুতের অনেক অভাব ছিল। তখন হয়তো ডিজেল জেনারেটর দিয়ে কিংবা আইপিএস দিয়ে আমরা তখন এটা সমাধান করেছি, কিন্তু তার থেকে যদি আপনি 12 বছর আগে চলে যান, 1996 সালের কথা বলেন কিংবা 1990 সালের কথা বলেন, তখন হয়তো আমরা ক্লাস 4-5 এর দিকে পড়তাম। তখন কিন্তু বিদ্যুৎ যখন যেত তখন তো হারিকেন আর মোমবাতি ছাড়া কোনো উপায় ছিল না। আমি জানি না আপনার বাসায় তখন জেনারেটর থাকতে পারে, আমার না না না, বাসায় আমার ছিল না। আমার আমার জেনারেটর ছিল না। আমি যেহেতু মফস্বলে ছিলাম, আমার লাগতো, বাট আমি আমি ভেবেছিলাম যে আপনি, আমি যেহেতু আপনাকে চিনি, আপনি যে জায়গাতে আছেন, হতে পারে ওই সময় আমার ভুলে গিয়েছি নামটা, কিছু জ্বলতো আর কি, বিদ্যুৎ চলে গেলে। হ্যাজাকবালি, হ্যাজাকবাতি। হ্যাজেকবালি কিংবা আরো কিছু ইলেকট্রিক কিছু ছিল যে ও 2-3 ঘন্টা একটা সাপোর্ট দিতে পারতো। ওইটা ওইটা মানে 1998 96 এই সময়, 1990-91 সালের দিকে নিয়ে আমি হারিকেন জ্বালিয়ে পড়েছি, একবার অবকাশ নেই। ওকে। তবে হারিকেন জ্বালিয়ে তখনই পড়েছি যখন বিদ্যুৎটা চলে গিয়েছে। হুম এমন নয় যে হারিকেন জ্বালিয়ে সারাদিন পড়েছি, সেই অবস্থায় কখনো ছিলাম না, আল্লাহ ইজ ভেরি কাইন্ড। হুম। ইমরান ভাই, যেটা আপনি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের কথা বললেন, তিনি ডিফারেন্ট ক্লাসের, আসলে তো একটা ইকোনমিতে শুধু একজন লিডার হলে হয় না, যে বিভিন্ন পকেটে ইকোসিস্টেমে বিভিন্ন জায়গা থেকে রোল প্লে করতে হয় লিডারশিপদের। লিডার যারা, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে নেতৃত্ব দিয়ে একটা ইন্ডাস্ট্রিকে, একটা জায়গাকে সামনে নিয়ে আসতে হয়। প্রাইভেট সেক্টরে আমরা যথেষ্ট গ্রোথ দেখছি, স্পেশালি আমি যদি আপনার কোম্পানিতে আসি, কনফিডেন্স গ্রুপে, এখানে দেখতে পাচ্ছি যে কর্পোরেট গভর্নেন্স, যেটা অন্যান্য কোম্পানি, অনেক লোকাল কোম্পানি আছে যাদের রেভিনিউ আপনাদের মতো কিংবা কিছু জায়গাতে আপনাদের বেশি, বাট এই গভর্নেন্সের জায়গাটাতে আমরা বলবো যে কনফিডেন্স গ্রুপ একটা ইউনিক জায়গাতে চলে এসেছে। এই ইনপুটটা কিংবা এই ভাবনাটা কিভাবে আপনারা করেছেন এবং ইমপ্লিমেন্ট করতে পেরেছেন? আহ, মানুষ স্বাভাবিকভাবে ভালো হয় এটা আমি বিশ্বাস করি। আমার মনে হয় আমাদের বোর্ডও এটাই বিশ্বাস করেন। আমাদের কোম্পানি যারা এই মুহূর্তে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমাকে সহ যদি বলেন, 4 জন ব্যক্তি আছে, তার মধ্যে 2জন কিন্তু কমপ্লিটলি প্রফেশনাল এবং আমাদের পরিবারের কেউ নয়। আমাদের যে মনে করেন আমি যদি ভাইস চেয়ারম্যান হিসেবে রোল পালন করি, আমার বাবা হচ্ছে চেয়ারম্যান, এটা ছাড়া আমাদের 3জন ম্যানেজিং ডিরেক্টর আছেন যারা আসলে আমাদের ব্যবসাগুলো পরিচালনা করেন ডাইরেক্টলি। তাদের মধ্যে একজন হচ্ছে আমার ভাই, আর বাকি 2জন কিন্তু একদম হার্ডকোর প্রফেশনালস হায়ার্ড ফ্রম দ্য মার্কেট। অর কনফিডেন্সে বহু আগে জয়েন করেছিল, সে 26-27 বছর পরে এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছে, এখন কোনো একটি কোম্পানির এমডি হয়েছে। তো আমাদের কোম্পানিতে অ্যাক্রস আওয়ার গ্রুপ, ইন অল অফ আওয়ার কোম্পানিজ উই প্রমোট, মানে নিজেরা সবকিছু পারা তো সম্ভব না, একটা ব্যক্তিত্ব লিমিটেশন আছে, আমরা সবকিছু পারবো না। একটা নেতার কাজ হচ্ছে নেতৃত্ব দেয়া, এবং সবচেয়ে ভালো ভালো লোকগুলো কাকে দিয়ে কোন কাজটি করানো যাবে এবং কাকে দিয়ে কোন কাজটি করালে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যাবে সেই জিনিসটা নিরূপণ করা, তারপর সেই ব্যক্তিকে কিংবা ব্যক্তিগুলোকে সেই জায়গায় প্লেস করা। এটা তো বেসিক্যালি আপনারা কর্পোরেট গভর্নেন্সের খুব মূল প্রতিপাদ্য বিষয়টা কিন্তু এটা, দিস দ্য আন্ডারলাইং সেন্টিমেন্ট, ইউ মাস্ট হ্যাভ a structure in place where it is promoting anybody who has intellectual ability। মানে মালিক পক্ষ হিসেবে আমাদের সিদ্ধান্ত সবচেয়ে সঠিক কিংবা আমরাই সবসময় রাইট, এই ফিলসফিতে কনফিডেন্স কখনোই অপারেট করে নাই। আমার মনে হয় এই ব্যাকড্রপটা থেকে আমাদের এই কর্পোরেট গভর্নেন্স এক্সিকিউট করা অনেক ইজি হয়েছে হয়তো অন্য কোম্পানিদের চেয়ে। এই জায়গাটাতে ইমরান ভাই, আমরা অনেক লোকাল, শুধু আমাদের বাংলাদেশের কথাই বলবো না, এগেইন এই উপমহাদেশের এই ব্যাপারটা চলে আসে, ফ্যামিলি বিজনেসের যেখানে চ্যালেঞ্জটা থাকে, যখন
প্রফেশনালদের কাছে ডেলিগেট করতে হয়, এখানে অনেকগুলো জায়গায় চ্যালেঞ্জ আছে, যেটা আপনি বলেছেন। আমিও ব্যক্তিগতভাবে জানি যে ওই জায়গাগুলোতে আপনারা একদম পরিপূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট করে দেন, যে দিস ইজ গোয়িং টু বি ইয়োর বেবি, ইউ ক্যান রান দ্য শো। এই জায়গাটাতে একটা কনফিডেন্সের অভাব দেখা যায় অনেক জায়গাতে, অনেক অন্যান্য লোকাল কোম্পানিজে। মানে এই যে সমীকরণটা, এইটাকে আপনি কি মনে করেন যে আসলে রিটার্ন কোনটাতে বেশি? বিকজ আপনি ওইটার ভেতর দিয়ে একটা প্রসেস, এইটা একটা এখন ম্যাচিউর জায়গাতে এসেছে। না, আমি আপনাকে কিছুক্ষণ আগে বলেছি, আমরা কিন্তু প্রতি 10 বছরের জন্য একটা প্ল্যান বানাই। তারপর সেই প্ল্যানটাকে আমরা 3 বছর কিংবা 5 বছরে ভাগ করি। ওই 3 বছর এবং 5 বছরে ভাগ করার পরে উক্ত 3 কিংবা 5 বছরকে আবার 1 বছর 1 বছরে ব্রেকডাউন করা হয়, যেন অ্যানুয়াল বিজনেস প্ল্যান যেটাকে আমরা বলি। এবং আমরা চেষ্টা করি যে ওই 10 বছরের জন্য রেলেভেন্ট এমডি ওই কোম্পানির কিংবা ওই কোম্পানি গুচ্ছের যেন পরিবর্তন না হয়, যদি অনিবার্য কোনো কারণ না থাকে। তো তাহলে এটা একটা বিষয়, যেমন দর্শনের শুরু থেকেই যিনি আসলে কাজটি যিনি মাঠ পর্যায়ে এক্সিকিউট করবেন তার দল দ্বারা, তিনি কিন্তু দর্শনটা আমাদের সঙ্গেই দেখেছেন। আপনি যদি এখন দেখবেন গুগলের যে মালিক পক্ষ যারা আছে, যাদের নামগুলো আমার ঠিক মনে পড়ছে না, সুন্দর পিচাই যার নাম আমরা শুনে থাকি, এই গুগলের যে সিইও, উনি তো মানে মূল উদ্যোক্তা 3 জনের একজনও নয়, সামন এলস। জি, জি। আপনি তিনি যদি প্রোডাক্ট এই যে ম্যানেজার হিসেবে জয়েন টিম করেছিলেন কুকের, ওখানে। হ্যাঁ কারেক্ট, টিম কুকের কথা চিন্তা করেন অ্যাপলে, ওনার আন্ডারে কিন্তু অ্যাপল বিকেম দ্য মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, নট আন্ডার স্টিভ জবস। সো এই যে দর্শনটা আসলে সবসময়, আপনি হয়তো একটা ড্রিম আপনি দেখতে পারেন, কিন্তু ইউ মে নট বি দ্য বেস্ট পারসন টু এক্সিকিউট অন দ্য ড্রিম। এই জন্য আমরা শুরুতে চেষ্টা করি যে আমাদের যারা এমডি নিরূপণ থাকবেন আগামী 10 বছর কিংবা 5 বছরের জন্য, উইচ এভার দ্য উই আইডেন্টিফাই, ওই সময় কোনো পরিবর্তন হবে না। আর এটা ছাড়াও আমাদের ইআরপি সেট করা আছে, ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স টিম আছে, মাসে মাসে কিংবা কোয়ার্টারলি আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট স্টাডি করা হয়। আমাদের আসলে চেক এন্ড ব্যালেন্স গুলা আমাদেরকে সাহস দেয় যে আমরা যদি যখন ডিসেন্ট্রালাইজ করে দেই, আমাদের প্রসেস উইল ক্যাচ দ্য ফ্লজ ইফ দের ইজ এনি। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ফান্ডামেন্টালি যেটা বললাম, যেটা বিশ্বাস করি, মানুষ স্বাভাবিকভাবে ভালো। কেউ যদি তার কাজের জন্য অ্যাডেকুয়েট কম্পেনসেশন পায়, তার তো মানে এথিক্যাল কনফ্লিক্টে যাওয়ার কোনো কারণ নাই। নিশ্চিতভাবে দিস ইজ গুড লেসন ফর দ্য কমিউনিটি, স্পেশালি আমাদের বিজনেস ইকোসিস্টেমে। আই এম শিওর যে এরকম সাকসেস স্টোরিজগুলো অনেকগুলো, যেখানে যারা কম্পারেটিভলি কম ভালো করছেন, তারা এটা রিপ্লেস করতে পারবেন। আমরা যদি একটু ডিফারেন্ট জায়গাতে যাই, ইমরান ভাই, গত অলমোস্ট 2 বছর ধরে আমরা একটা কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, করোনা মহামারীর ভেতর দিয়ে যাচ্ছি। এই জায়গাতে আপনাদের ব্যবসার কি অবস্থা? এবং আপনি তো বললেন যে আপনি বিনিয়োগকারী, আপনি স্বপ্ন দেখবেন। এই জায়গাটাকে আপনাকে নতুন কোনো পার্সপেক্টিভ দিয়েছে কিনা, নতুন কোনো জায়গায় বিনিয়োগের জন্য? জি, মানে আসলে এখানে দুটা জিনিস বলি আপনাকে। একটা হচ্ছে আমাদের, যেটা আমি বললাম যে আমাদের যে প্রথম যারা লিডার, আমি সহ আমাদের যে 4 জন যারা লিডার আছেন, হয়তো প্রিন্সিপাল লিডার হিসেবে আপনি আমার নাম মনে করতে পারেন, কিন্তু আমি ছাড়া আমার টিমে আরো 3 জন স্ট্রং লিডার্স আছেন। এবং তারা, আমাদের সবার বয়স কিছুটা কম হবার দরুন, উই কুড ভেরি সুইফটলি ইমপ্লিমেন্ট অনলাইন মেথড অফিস। আমরা কিন্তু কোভিড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, আমার মনে হয় এপ্রিল মাসের মধ্যেই আমরা জুম বলেন, আমাদের নিজস্ব বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, এগুলো দিয়ে কিন্তু আমরা ভার্চুয়ালি অফিস করার যে মেথডটা প্রায় আয়ত্ত করে ফেলেছিলাম। এবং যখন অফিস জুনের 1 তারিখ থেকে শুরু হয়েছে গত বছর থেকে, তারপর থেকে কিন্তু আমরা মোটামুটি সীমিত আকারে অফিস করছি। আমরা কখনোই 100% লোক কখনোই একসঙ্গে অফিসে আনি না। আমাদের যে দেখা যাবে যে হয়তো একসঙ্গে ম্যাক্সিমাম 70% লোক হয়তো অফিসে আসে। এবং এই বছরে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যখন সম্পূর্ণ ফুল ফ্লেজড অফিস সবখানেই চলছিল, আমরা কিন্তু ওই 70%-এর বেশি লোক কখনোই অফিসে আইনি। আমাদের মিল ফ্যাক্টরি গুলো তো অবশ্যই স্বাভাবিক গতিতে লোকজন চলছিল, কিন্তু মিল ফ্যাক্টরিতে আপনার মনে রাখতে হবে সবকিছু খোলামেলা, যেখানে কোভিড এর সংক্রমণের সম্ভাবনাটা কিছুটা কম থাকে। আপনারা এ পর্যন্ত দেখেছেন হয়তো বা, সারপ্রাইজিংলি মিল ফ্যাক্টরি এই সমস্ত জায়গা থেকে সংক্রমণ খুব বেশি ছড়ায়নি, শহরাঞ্চলে সংক্রমণ বেশি ছড়াচ্ছে। তো
এই জায়গাগুলোতে আমাদের মনে হয় আমরা খুব সুইফটলি অ্যাডপ্ট করতে পেরেছি। আমাদের ইলেকট্রনিক মেথড অফ এক্সিকিউটিং ভ্যারিয়াস থিংস, বিজনেস প্রসেসেস, এগুলো আমাদেরকে তাড়াতাড়ি এরকম একটা অবস্থাতে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কোনো ধরনের অন্তরায় সৃষ্টি করা থেকে বিরত রেখেছে। আর অবশ্যই নতুন মানে কোভিড, যখনই কোনো ধরনের একটা প্যান্ডেমিক সিচুয়েশন হয় তখন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের উই সি ভেরিয়াস অপরচুনিটিস। সেই অপরচুনিটি গুলো আমরা দেখছি। আমরা বর্তমানে তো মনে করেন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, আমরা যদি 7টা বেসিক নিড এখন হিউম্যান নিড কে বলি, আমরা শুধুমাত্র আমরা অবকাঠামোতে আছি, বিদ্যুৎ এবং টেলিযোগাযোগে আছি। আমরা চেষ্টা করছি যে আরো এই জায়গাগুলোতে আমাদের অবস্থান আরো কিভাবে সুদৃঢ় করা যায়, সেটার জন্য অবশ্যই নতুন নতুন ইনভেস্টমেন্ট আমরা করব। আর এটা ছাড়াও বাকি যে 4টা জায়গা আছে, অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, এগুলোর মধ্যে একটা কিংবা দুটো জায়গায় আমরা বৃহৎ বিনিয়োগের চিন্তা ভাবনা করছি। কোনো মানে সিন্স এটা কিছুটা বিজনেস শো হয়ে যাচ্ছে, আহ, এই কোনো টাইমলাইন বলতে পারেন কবে নাগাদ কনফিডেন্স গ্রুপ এই যে দুটো জায়গা মিসিং আছে সেখানে আমরা আসতে আমরা পারে? আমরা আমরা মানে আগামী আমরা সিদ্ধান্ত নেওয়ার একটা খুব ধরতে পারেন যে প্রায় 50% ওয়ার্কিং আমরা করে ফেলেছি অলরেডি। আমরা যেভাবে চিন্তা করছি তাতে আমাদের আগামী 2 থেকে 3 বছরে আমরা বাংলাদেশে প্রায় 10,000 কোটি টাকা ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করছি নতুন করে। ওকে, তো সেক্টরটাকে সেটার মধ্যে আপনি, অনেক কিছুই থাকবে। ইমরান ভাই এখানে সেক্টরটা কি একটু বলবেন কোন সেক্টরগুলোতে এটা আসতে পারে? কারণ এটা আসলে একজন দর্শক দেখলে সাধারণভাবেই তার প্রশ্ন আসবে যে এই 10,000 কোটি টাকা আমরা কোন মানে জায়গায়? স্বাভাবিকভাবে আমরা চিন্তা করছি আগে, আমরা তো যে 3টা মূল যেটা আপনাকে বললাম যে অবকাঠামো, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, এই 3টা জায়গায় আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে। আমরা নতুন আরেকটি সিমেন্ট ফ্যাক্টরি করছি, হয়তো আরেকটি বিদ্যুৎ কেন্দ্র করব, কিংবা আরো একাধিক বিদ্যুৎ কেন্দ্র করতে পারি, কিংবা আরো কোনো ধরনের অবকাঠামোতে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। টেলিযোগাযোগ খাতে আমাদের ইনভেস্টমেন্টের প্ল্যান আছে। এটা ছাড়াও খাদ্য খাদ্য নিয়ে আমরা খুব সিরিয়াসলি চিন্তা করছি, ফুড। গ্রেট, গ্রেট ইমরান ভাই, আপনাদের জন্য অনেক শুভকামনা রইল আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আমরা একটু ব্যক্তিগত ইয়েতে আসি, আপনার ব্যবসা থেকে আমরা মিস্টার ইমরান করিমের দিকে আসি। আমাদের এখন যে প্রশ্নগুলো থাকবে একেবারেই ওই জায়গাতে থাকবে। আমরা দেখেছি যে আমার রিসার্চ টিম আমাকে বের করে বলে দিয়েছে যে শিক্ষা জীবনে আপনি খুবই ভালো স্টুডেন্ট ছিলেন, টপার ছিলেন। এখন মানে ব্যবসা করতে গিয়েও আপনি খুবই ভালো করছেন। ব্যাকবেঞ্চার যারা, তাদের কখনো মিস করেন আপনি ওই লাইফটা, যে কাজ করতে যায় ভালো করছে না, এরকম এইটা মিস করেন কখনো আপনি ইমরান ভাই? মানে আমার বন্ধু বান্ধবরা যে কেউ ব্যাক বেঞ্চার ছিল না তা তো না, বাট আপনি তো ছিলেন না। এবং তারাও যে ভালো করে নাই তাও তো না, তাদের মধ্যে অনেকেই ভালো করেছে। আর আমার সঙ্গে যারা টপার, যাদেরকে আপনি বলছেন, তাদের মধ্যে অনেকে আবার ভালোও করে নাই আজকের জীবনে। তো আসলে টপার হওয়াটা মানে জীবনের টপার কিন্তু পরবর্তী আপনি জীবনের, সবগুলো জায়গাতে আগের মানে স্টুডেন্টও ছিলেন, এখনো অবস্থায় আছেন। সো ওই জায়গাতে মাই এটা কোয়েশ্চেন ইজ, নয়, এটা মিস আসলে এটা করেন কিনা যে মানে কি ব্যাক বেঞ্চ, মিস করি মানে আমি যে ব্যাক বেঞ্চ ছিলাম না, কিংবা ওইটা তার যে না। লাইফটা। মানে ব্যাক বেঞ্চারের বেসিক কনস্টিটিউয়েন্টটা কি? সে অনেক দুষ্টু হয়, এই তো। অনেক দুষ্ট হয়, আমি কিংবা দুষ্ট অনেক অনেক চ্যালেঞ্জের ভেতরে পড়তে হয়, যেরকম আমি না, পরীক্ষা মনে ভালো করেন করতাম না। সো লেখাপড়া একটা জিনিস আর দুষ্টামি আরেকটা জিনিস। আমি দুটো জায়গাতে খুব পারদর্শী ছিলাম, দুষ্টামিতেও হ্যাঁ, ছিলাম, লেখাপড়াতেও ছিলাম। তো ওকে, এখন আপনার মনে করেন যে এইটা যেন ব্যাক বেঞ্চারের যে আপনি কথাটা বলছেন যে ব্যাক বেঞ্চার না হওয়ার দরুন দুষ্টামি করার মজা থেকে যে বিরত হয়েছি তা নয়। গ্রেট, গ্রেট। এটা আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার ফ্যামিলির লোকজন ভালো বলতে পারবে। ইমরান ভাই, আমরা জানি যে আপনি শিল্পকর্ম বেশ সংগ্রহ করেন, এইটার ব্যাপারে আপনার দুর্বলতা আছে। এটার শুরুটা কিভাবে হয়েছিল এবং এখন কিভাবে আপনি এটা কালেক্ট করছেন? আসলে গত 1-1.5 বছর তো খুব একটা কালেকশনের স্পেস হয়নি। আহ আমি আগে থেকে ছোট, আমরা 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 যখন ছোট ছিলাম তখন আমার আম্মা আমাদের এই যে আমাদের একজন কি বলবো, আর্ট স্যার বলতাম আর কি। আমাদের আমাদের শিল্পকলার প্রতি আমাদের অ্যাপ্রিসিয়েশন বাড়ানোর জন্য এবং আমাদের মধ্যে হয়তো আর্ট কিংবা ড্রয়িং এর দক্ষতা বাড়ানোর জন্য একজন শিক্ষক আমাদের ছিল। আমার ছিল, আমার 2 ভাইয়েরও ছিল। তখন থেকে আমার ব্যক্তিগতভাবে কিছুটা আগ্রহ ছিল এটার প্রতি। আমি এতটা ভালো পারতাম না, আমার ভাইরা হয়তো আমার চেয়ে ভালো পারতো, কিন্তু ওই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটাতে হয়তো আমি ওদের চেয়ে একটু বেটার ছিলাম আর কি। They were more skillful at executing the drawings of the art. I was perhaps a better appreciator.
তো সেজন্য ওই ওখান থেকে আস্তে আস্তে ছিল। তারপরে আমার মাই ওয়াইফ, when I got married, my wife also had some affinity for painting and collection of art. So I think collectively that's how it kind of blew up or got cultivated. আপনার স্ত্রীর কথা যেহেতু আসলো, আপনার স্ত্রী একজন চিকিৎসক, আপনি ইঞ্জিনিয়ারিং পড়েছেন, অর্থনীতি কিংবা এখন ব্যবসা করেন। সো এটা আসলে আমি না, আমার টিম লিখে দিয়েছে যে হাউ ডিড ইউ উইন হার। এটা আসলে আমাদের পছন্দের বিয়ে তো, তো মানে আহ, তার তার এখন এটা বলতে পারবো না হাউ ডিড আই উইন হার। এটা তো তার আমাকে পছন্দ হয়েছে, আমারও তাকে পছন্দ হয়েছে। এখন পছন্দের পরে হাউ ডিড আই, খুব আপনি এটা বললেন যে ওই খুব কষ্ট করতে হয় না আর কি, কেন জানি কষ্ট করতে হয় না ওই খুব একটা। শি শি ওয়াজ, আমি চেষ্টা করেছি, অ্যান্ড শি অলসো কাইন্ডলি কনসেন্টেড, আদারওয়াইজ ধরা খেয়ে যেতাম। ইমরান ভাই, প্রপোজ করেছি, প্রপোজ করার পর ধরা খেয়ে যেতাম। একটা জিনিস কি আপনি জানেন, আমি জানি না, হতে পারে আপনার কখনো এটা মনে হতে পারে, আমি যতগুলো টপিক নিয়ে কথা বলছি আসলে কোথাও আমি আপনার সব জায়গাতে শুধু সাকসেস দেখছি। আমি চাচ্ছিলাম এমন কোনো উইন্ডো একটা বের করা যায় কিনা যেখানে ওই টপার এই শব্দটা যেন আমার না বলতে হয়। ইমরান ভাই, আমরা না বলতে। জানি যে আপনি বিশেষ কিছু কাজ করেন, আপনি অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করেন, তারপরে মানে নির্মাণ শ্রমিক যারা আছে তাদেরকে নিয়ে কাজ করেন। এই ব্যাপারে আপনার এখন পর্যন্ত যা করছেন এই ব্যাপারে আপনার অভিজ্ঞতাটা জানতে চাই, এবং কাজ করার পরে এইটা নিয়ে আসলে মানসিক অনুভূতি, স্যাটিসফ্যাকশন কেমন থাকে। আমি আপনার প্রাথমিক আগের প্রশ্নের উত্তরটা দিই, তারপর আপনাকে আমি আপনার এই সিএসআর এর উত্তরটা দিচ্ছি। আপনার মানুষের জীবনে ফেলিয়ার থাকে। আমি একটা জিনিসে খুব স্ট্রংলি বিলিভ করি, সেটা হচ্ছে যে ইফ ইউ হ্যাভ, মানে আপনি স্বল্প সময়ের জন্য কোনো একটা জিনিস আপনার কাছে ফেলিয়ার মনে হতে পারে, আপনি যদি এই বিষয়টা লেগে থাকেন, লং টার্মে হয়তো আপনি ওখান থেকে সাকসেস বের করে আনতে পারবেন। মানে ধৈর্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি ফেইলিয়ার ইজ এ ভেরি শর্ট টার্ম থিং, সাকসেস অর স্যাটিসফ্যাকশন ইজ এ ভেরি লং টার্ম থিং। আপনাকে ধৈর্য ধরে খেলতে হবে। আমি যখন প্রথম ব্যবসা করতে আসি 2003 সালে বাংলাদেশে, তখন কিন্তু আমাদের কোম্পানি এরকম গোছানো ছিল না, ফ্রাস্ট্রেটিং। এখানে এসে অনেক মানে অনেক কিছুই আমি বুঝতাম না। একবার একবার দুবার যে বিদেশে চলে যাব সেটা মনে হয়নি তা না, মনে হয়েছে। এবং বাট আই হ্যাড টু, আই স্টাক ইট আউট। প্রথম 2-3 বছর খুবই কষ্ট হয়েছে। আমার মনে হয় প্রথম আমাকে একটা দায়িত্ব দেওয়া হলো, আমি কিছুই বুঝলাম না, 3-4 কোটি টাকা লস হয়ে গেল। তখন আমি এখন তখনকার কনফিডেন্স আর এখনকার কনফিডেন্স কিন্তু একরকম না। তখনকার সময় 3-4 কোটি টাকা অনেক টাকা, এখন হয়তো 3-4 কোটি টাকা এখনো অনেক টাকা, কিন্তু রেলেভেন্স আগের মতো না। তো ফেলিয়ার ইজ দেয়ার, কারণ আপনি তো আমার সঙ্গে কথা বলছেন একটা ব্রড সময় ধরে। যদি যে কোনো একটা পিসমিল সময় যদি আপনি আসতেন এই গত 17 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতার, আপনি নিশ্চিত ভাবে আমি বলতে পারি আপনার আপনি ফেইলিয়ারও কিছু পাবেন। তবে সেটা খণ্ডকালীন সময়ের জন্য, সেটাকে আমাকে কখনোই ডিপ্রেস করতে পারে নাই। আই পিকড ইট আপ এন্ড স্টার্টেড রানিং এগেন। যে আমাদের যে সিএসআর অ্যাক্টিভিটির কথা, যে আপনি অটিস্টিক বাচ্চাদের কথা বললেন, আমি যেটা বলছিলাম যে আর কি, মানুষ তো মানুষের জন্য। আমাদের বোর্ড সবসময় মনে করে যে আমরা যে এই কোম্পানি থেকে যে অর্থ উপার্জন আমরা করি সেটা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত ভোগের জন্য নয়, কিংবা কোম্পানি শুধুমাত্র এক্সপ্যানশনের জন্যই নয়। উই হ্যাভ আ সোশ্যাল রেসপন্সিবিলিটি। মানে একটা স্পাইডারম্যান মুভিতে একটা কথা ছিল, উইথ গ্রেট পাওয়ার কাম রেসপন্সিবিলিটি। আমরা যদি আমার ধর্মীয় অনুশাসনের কথা চিন্তা করি, দেখবেন যে আমাদের ওখানে সাদাকা, মানুষকে হেল্প করার কথা সবসময় বলা আছে। এন্ড আমরা এই ফিলসফি গুলোতে খুব স্ট্রংলি অ্যাডহিয়ার করার চেষ্টা করি। তা আমরা বাচ্চাদের জন্য আমরা এরকমই কিছু কিছু টার্গেটেড সেক্টর আমরা আইডেন্টিফাই করেছি, যেখানে আমরা মনে করেছি যেখানে আমাদের এফেক্ট গুলা, মানে এমন কোন জায়গায় আমরা যে কাজ করতে চাই যেখানে আমাদের লং টার্ম এফেক্ট গুলা ভিজিবল হয়। তো তার মধ্যে অটিস্টিক বাচ্চাদের সঙ্গে কাজ করা একটা স্পেস ছিল। আমরা লাস্ট 6-7 বছর ধরে বেশ কয়েকটি অটিস্টিক ফাউন্ডেশনের সঙ্গে আমরা কাজ করে যাচ্ছি। এটা ছাড়াও ওই যে নির্মাণ শ্রমিকের যে বাচ্চাদের সঙ্গে কাজ করার যে বিষয়টি আছে, এটার মধ্যে আমাদের ইনহারেন্ট একটা মোটিভ আছে। যেহেতু আমরা অবকাঠামো ব্যবসার সঙ্গে সংযুক্ত, আমাদের সিমেন্ট কোম্পানি আছে, তো সেখানে আমাদের একটা ইনহারেন্ট মোটিভ আছে। আমরা রিসেন্টলি থার্ড জেন্ডারের সঙ্গে কাজ করার একটা অ্যাপ্রোচ নিয়েছি। কিছু কিছু ম্যানুফ্যাকচারিং ইউনিটস আছে বাংলাদেশে যারা থার্ড জেন্ডারদেরকে এমপ্লয় করে। আমরা তাদেরকে প্রমোট করার জন্য তাদের সঙ্গে হয়তো আর্থিক কোনো একটা সংযোগের মধ্যে আমরা যাবো, যেন তারা তাদের এই প্রয়াসটাকে আরো
আরো প্রস্ফুটিত করতে পারে। আর এটা ছাড়াও গত 2 বছরে আপনি জানেন উই আর ইন প্যান্ডেমিক। আমাদের বাংলাদেশের মানুষ অনেক পভার্টি লাইন, আমাদের অনেক, দ্য নাম্বার অফ পুয়ার পিপল হ্যাভ ইনক্রিজ ইন দ্য কান্ট্রি। আমরা গত 2 বছর ধরে চেষ্টা করছি মানুষের মধ্যে এই ইমিডিয়েট ক্ষুধার যে নিডটি যতটুকু আমরা কমাতে পারি, যতটুকু আমাদের আল্লাহ তাআলা ইয়ে দিয়েছেন, the space that he has given us, so we are trying to help these people as much as we can. তো আমরা মানে ইট ইজ, আমি যেটা আগে বললাম যে সব বিষয় আসলে বলা যায় না, কারণ বলাটা নিজেরা বলা সমীচীন না এবং ধর্মীয় ভাবে জিনিসটা ঠিক না। কিন্তু আমরা চেষ্টা করি এবং চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে থাকার জন্য, এবং এই প্রয়াসটা আমাদের অনবদ্যভাবে সবসময় থাকবে। মিস্টার ইমরান করিম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরের পর্বে আরেকজন চেঞ্জ মেকারকে আমরা নিয়ে আসব, তার চেঞ্জ মেকিং এর গল্পগুলো জানবো আমরা। শুভ বিদায়।